আমন্ত্রণ সবাইকে সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির প্রতিদিনের আয়োজন আজ পত্রিকায় অনুষ্ঠানে সঙ্গে আছি আমি শাবান মাহমুদ। দর্শক, মিল্ক ভিটার সৌজন্যে সম্প্রচারিত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য পত্রিকার প্রধান শিরোনাম আপনাদের জানানোর চেষ্টা করব খবরের ভেতরের খবর এবং এর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক ভাই, স্টুডিওতে আসার জন্য স্বাগত। ধন্যবাদ। দর্শক, আমরা সংবাদ বিশ্লেষণে যাব, তবে তার আগে চলুন জেনে নেই প্রধান পত্রিকার শিরোনামগুলো। প্রথমেই দৈনিক ইত্তেফাক, তারা প্রধান শিরোনাম করেছে মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান, রোহিঙ্গা সংকট। জাতিসংঘ অধিবেশনে সাধারণ বিতর্ক, আজ প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক পৌঁছেছেন। এক মাসে চালের দাম বেড়েছে 20% এবং বাবা মা ছাড়াই বাংলাদেশে 1300 রোহিঙ্গা শিশু। দৈনিক প্রথম আলো, প্রধান শিরোনাম সূচির বিচারে আন্তর্জাতিক গণ আদালতে শুনানি শুরু। সূচি ছাড়াও সেনাপ্রধান সহ সামরিক কর্মকর্তারা অভিযুক্ত, রায় শুক্রবার। মিয়ানমারের পক্ষে রাশিয়া ও চীন, প্রকাশ্য সমর্থন ভারতের। সহিংসতা বন্ধের আহ্বান যুক্তরাজ্য ও ফ্রান্সের এবং পণ্য খালাসে 2 সপ্তাহ অপেক্ষা। দৈনিক কালের কণ্ঠ, তারা প্রধান শিরোনাম করেছে মিয়ানমার নিয়ে HRW ও নিউ ইয়র্ক টাইমস, অবরোধের বিকল্প নেই। মিয়ানমারকে কঠোর বার্তা দেবে বিশ্ব, জাতিসংঘের অধিবেশন শুরু। আইনের প্রয়োগ নেই, তাই চালের মজুতদারি। নিত্যপণ্য নিয়ন্ত্রণ আইনের পাশাপাশি কম্পিটিশন অ্যাক্ট কার্যকরের তাগিদ। এবং পেছনের পাতায় রয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ খবর, দেশীয় মানবাধিকার সামাজিক সংগঠন 9092 ছোট ইস্যুতে সরগরম, রোহিঙ্গা ইস্যুতে চুপ। দৈনিক সমকাল, তারা প্রধান শিরোনাম করেছে জাতিসংঘে বিতর্ক শুরু, আজ গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। শরণার্থীদের জন্য বছরে ব্যয় হবে 640 কোটি টাকা। জাতির উদ্দেশ্যে ভাষণ, আজ কি বলবেন সূচি। ইতিমধ্যেই সূচি তার বক্তব্য বা ভাষণ দিয়েছেন। মিয়ানমার সেনাদের উপর নিষেধাজ্ঞার আহ্বান, হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি। দৈনিক যুগান্তর, তারা প্রধান শিরোনাম করেছে চালের বাজারে অস্থিরতা, মজুতদারদের বিরুদ্ধে অভিযান। জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক আজ শুরু। রোহিঙ্গা সংকট নিরসনে ট্রাম্পের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। বিমানেই শেখ হাসিনাকে সুষমার বার্তা, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে ভারত। দিল্লি অবস্থান পরিবর্তনের নেপথ্য কারিগর 2 হাই কমিশনার। এবং রাখাইন ছাড়, নইলে তোদের সবাইকে খুন করব। দৈনিক আমাদের সময়, তারা প্রধান শিরোনাম করেছে ধর্ষণ ব্রিগেডে বন্দী রোহিঙ্গা নারী, বাবা মায়ের সামনে মেয়েকে ধর্ষণের পর হত্যা। সুন্দরী নারীদের খুঁজতে মগদের টিম। চালের দাম বেড়েছে 37%, 9 মাসে আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি 6%। দ্য ডেইলি অবজারভার লিড স্টোরি করেছে ইউএন আজ পানিশ মায়ানমার আর্মি এবং ওভার 4-fold রাইজ ইন গ্যাস প্রাইস ফ্রম নেক্সট ইয়ার। দ্য ডেইলি স্টার, তারা প্রধান শিরোনাম করেছে death in rape custody, family says it was murder. এবং PM attends meeting on UN reforms. এই ছিল আমাদের জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনাম। আপনি সবগুলো শুনলেন এবং নিশ্চয়ই দেখেছেন। আমরা অনেকগুলো ইস্যু নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু আমি যা দেখছি যে মিয়ানমারের ইস্যুই হচ্ছে প্রধান ইস্যু। এবং এই ইস্যুতে একদিকে অং সান সূচি, যাকে ঘিরে এই বিতর্ক, তিনি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। এদিকে জাতিসংঘের অধিবেশন আজ শুরু হতে যাচ্ছে, সেখানে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা হচ্ছে। আমরা শুরুতে যদি অং সান সূচি যে ভাষণটি দিয়েছেন তার কিছু অংশ আপনাকে দেখাতে চাই। And I would also like to say the generosity and courage that would enable other people to see our point of view as well. It is by cooperating only that our world can go forward.
by attacking each other either in words or with weapons or even with emotions will not help us. Hate and fear are the main scourges of our world. All conflict arise either out of hate or out of fear. It is only by removing the sources of hate and fear that we shall be able to remove conflict from our country and from our world. As you know, there are many allegations and counter-allegations. I have not gone into any of them because it is not my purpose to promote and encourage conflict, whether of ideas or of arms, but to try to promote harmony and understanding. I hope you will understand us and join us in our endeavor. As I said earlier, this is a diplomatic briefing. This was intended to keep the members of our diplomatic community, the representatives of our friends from all over the world, in touch with what we are trying to do. But in some ways, it is more than just a diplomatic briefing. It is a friendly appeal to all those who wish Myanmar well, a friendly appeal to help us to achieve the ends that I think you would agree are desirable, not just for this particular country, but for countries all over the world. নিশ্চয়ই বুঝতে পারছেন সচিব কি বলতে চাচ্ছেন। সচিব অবস্থানের খুব যে একটা পরিবর্তন হয়েছে কোনো কিছু তার বক্তব্য এটা প্রমাণ করে না। তিনি কিছু কূটনৈতিক যে ভাষা সেই ভাষাগুলি প্রয়োগ করেছেন বা রাজনৈতিক যে ভাষা ওনার এলাকা উনি যে তার দেশে দিয়ে তিনি সম্প্রীতি চান, তিনি শান্তি চান, করতে চান না, এগুলো সবাই উনি বলেছেন। কিন্তু উনি এটা বলেন নাই যে অপরাধ করা হয়েছে, যেভাবে তাদের জন্য দুঃখ প্রকাশ করেন নাই, যেভাবে খুন করা হয়েছে, যেভাবে মা বাবার সামনে, আপনি একটু আগে শিরোনাম পড়লেন যে মা বাবার সামনে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, মা স্ত্রীকে ধর্ষণ করে তার ছেলে বিভিন্ন জায়গায় আগুনে ফেলে দিয়েছে, যেসব কাজ করা হয়েছে তার জন্য কিন্তু সে বিন্দুমাত্র অনুতপ্ত নয়, তার কোনো অনুতাপ তিনি প্রকাশ করেন নাই। এতে প্রমাণিত হয় যে তিনি যে জায়গায় ছিলেন ওই জায়গায় তিনি আছেন এবং উনি আন্তর্জাতিক চাপকেও তিনি ভয় পাচ্ছেন না, করছেন না। সুতরাং তার বিচার যে মালয়েশিয়া একটা গণ আদালতে যে বিচার শুরু হয়েছে, দৈনিক প্রথম আলোয় গণ আদালতের বিচারটা আমি আগামী শুক্রবার রায় হবে, হ্যাঁ, এবং এই যে রায় হবে সেই রায়ের আলোক অনুযায়ী আন্তর্জাতিক আদালত যেটা আছে সেখানে এই বিষয়টি ওখানে যাবে। আমি মনে করি সেখানে যে রায় হবে সেই রায়ের প্রেক্ষিতে জাতিসংঘ এবং আমাদের যারা এবং যে রায়টি হবে তার গ্রাউন্ড হিসেবে যেসব পয়েন্ট সেখানে উল্লেখ করা হয়েছে, সেখানে আসছে যে সূচি যুদ্ধ অপরাধ, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যে কাজ আজকে যদি তার কাছে এটুকু আমরা আশা করছিলাম যে সে অন্তত অনুতাপ প্রকাশ করবে, অনুতপ্ত হবে যে নৃশংস হত্যাকাণ্ড, সে কোন ধরনের অনুতাপ সে প্রকাশ করে নাই। সুতরাং তাকে শাস্তি পেতে হবে আন্তর্জাতিক। এবং আমার সবচেয়ে ভরসা হচ্ছে আমাদের সুনির্দিষ্ট করে রোহিঙ্গাদের ব্যাপারে কিছু বলেন উনি, যারা পালিয়ে আসছে বা হত্যা করা হয়েছে বা যারা নির্যাতিত নিপীড়িত অথবা যারা সেখানে অবশিষ্ট আছেন, হ্যাঁ, তাদের ব্যাপারে সরকারের কোন প্রোটেকশন হবে, প্রোটেকশন দেওয়া হবে, কোন সুনির্দিষ্ট কোন কথা বলেন। তিনি দায়িত্ব নিতে চাচ্ছেন এমন ওনার বক্তব্য একটা অ্যারোগেন্সির আমরা একটা লক্ষণ দেখলাম যে না, উনি মোস্ট পাওয়ারফুল, হ্যাঁ, উনি যা এখানে যা ইচ্ছা তাই করা হচ্ছে এটা উনি সমর্থন করেন। হ্যাঁ, এই ধরনের মানুষের নোবেল শান্তি পুরস্কার থাকা কিছুতেই উচিত না এবং তার নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত, বিশ্ব সোচ্চার হওয়া উচিত এবং বিশ্বের যারা অন্যান্য নোবেল পুরস্কার প্রাপ্ত শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন আমি তাদের প্রতি অনুরোধ জানাবো যে যাতে তার এই নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার জন্য, প্রত্যাহার করে নেওয়ার জন্য। আপনার কি মনে হয়, সূচি যদিও শান্তিতে নোবেল পেয়েছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন,
দীর্ঘদিন কারাবরণ করেছেন, কিন্তু তার রক্তে তিনি কিন্তু একজন সেনা কর্মকর্তার মেয়ে, এবং মিয়ানমারে সেনা প্রভাবিত যে শাসন, তার কি কোনো প্রভাব এই সূচির উপরে পড়েছে? না, সেনা বাহিনীর রক্ত হলেই যে খারাপ হবে তা এটা আমি মনে করি না। কিন্তু মায়ানমারের সেনাবাহিনী হচ্ছে অত্যন্ত ক্রুয়েল, মানে নিষ্ঠুর। এই নিষ্ঠুরতা, এদের নিষ্ঠুরতা নতুন নয়, এবং এই অং সান সু চির বাবাও একজন নিষ্ঠুর ব্যক্তি ছিলেন। হ্যাঁ, অং সান নিজে একজন জেনারেল খুব নিষ্ঠুর ব্যক্তি ছিলেন। সুতরাং এটা নতুন না। এবং তারা যে সাম্প্রদায়িক, তারা শুধু বৌদ্ধ ধর্মে বিশ্বাস করে, এবং এখানে উস্কানি দাতা হলো সেই দেশের বৌদ্ধ ভিক্ষুরা। আপনারা লক্ষ্য করবেন যে এরকম একটা নৃশংসতা হচ্ছে, সেই দেশে কি সিভিল সোসাইটি নাই? সেই দেশে কি শিক্ষক সমাজ নাই? সেই দেশে কি সাংবাদিক সমাজ নাই? সেই দেশে কি আর কোন বিবেকবান লেখক বা কবি সাহিত্যিক নাই? আপনি খুবই মানে তাত্ত্বিকভাবে একটি বিষয় এনে তুলে ধরেছেন। আমরা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করছি। আমাদের দেশে আপনি দেখেন, আমাদের দেশে যদি আজকে যখনই কোনো দুর্বৃত্ত, কোনো জঙ্গি, কোনো সংখ্যালঘু লোকের উপরে কোন ধরনের হামলা চালানোর চেষ্টা করে, আমরা তো সবাই রাস্তায় বেরিয়ে পড়ি। আমরা তো এগুলি চাই না। আমাদের দেশে তো এটা কখনো প্রশ্রয় দেওয়া হয় না। অতীতে আমাদের দেশে ইতিহাস আপনাকে ঘেটে দেখেন যে যখনই আমাদের দেশে রাজনৈতিক কারণে এই ধরনের অপচেষ্টা কেউ চালাতে চেষ্টা করেছিল, তখন কিন্তু আমাদের এই দেশের সিভিল সোসাইটি, ঐতিহাসিকভাবে সত্য যে বাঙালি জাতি হচ্ছে জাতি, এবং বাঙালি জাতি বীরের জাতি। এরা এই জাতির সঙ্গে আসলে এই বুদ্ধিস্ট, মায়ানমারের বুদ্ধিস্ট, এই বুদ্ধিস্টটা জাতি হিসাবে ক্রুয়েল ও নিষ্ঠুর। এই নিষ্ঠুর না হলে বৌদ্ধ ভিক্ষুরা অন্তত রাস্তায় নেমে বলতে পারতো যে যদি তোমরা তাদেরকে তাড়িয়ে দিতে চাও, তাড়িয়ে দাও, কিন্তু তাদের উপরে এইভাবে এই বর্বরতা, মানে প্রাগৈতিহাসিক বর্বরতা, মধ্যযুগীয় বর্বরতার কাজ তোমরা করো না, তারা বলতে পারতো। তারা ধর্মের কাজ তারা করে, তাদের ধর্ম নাকি অহিংস। সেখানে যেভাবে নারীদের ধর্ষণ করা হচ্ছে, সেখানে যেভাবে নির্যাতন চালানো হচ্ছে, সেখানে শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে বাড়িতে বাড়িতে, এটি তো ৭১-এর ভয়াবহতা, নৃশংসতাকে হার মানেছে। আমাদের দেশে যে ৭১-এর সময় যে পাক হানাদাররা যেভাবে আমাদের উপর অত্যাচার চালিয়েছে, তার থেকে আমরা তো সবসময় সেই অত্যাচারের কথা মনে হলে আমরা ঘুমের ভিতরে আমরা আতঙ্কিত হয়ে উঠি। কিন্তু এখন তো দেখতেছি তার চেয়েও বেশি আমরা গণমাধ্যমে কল্যাণে, বিভিন্ন গণমাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়াতে এই ধরনের বর্বরতম ঘটনার সচিত্র প্রতিবেদন, বা আমরা পত্রিকার পাতায় আগুনে পুড়িয়ে মারার ঘটনা আমরা দেখছি। সেই জায়গায় কি বিশ্ব বিবেক যতটা মানে তারা সহানুভূতিশীল, বা তারা বিশ্ব জনমত যেভাবে একজোট হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, এই জায়গাটিকে আপনি আপনার আশাব্যঞ্জক জায়গা? এটা একটা আশাব্যঞ্জক জায়গা আছে, কিন্তু আবার একটা হতাশার জায়গা আছে যে এখানে একটা অর্থনৈতিক স্বার্থ অনেকের আছে, যাদের অর্থ হচ্ছে রাশিয়া তো অনেক দূরের রাষ্ট্র এখান থেকে। এরা কিন্তু এই সম্পর্কে খুব একটা ভালো তারা জানে বলে আমার মনে হয় না, কিন্তু তাদের এখানে অর্থনৈতিক ইনভেস্টমেন্ট আছে, অর্থনৈতিক বিনিয়োগ আছে। এই কারণে রাশিয়া তাদের কাছে প্রচুর অস্ত্র বিক্রি করেছে। চীনের এখানে বিনিয়োগ আছে, চীন তাদের কাছে প্রচুর অস্ত্র বিক্রি করেছে, তাই সেই আবার আরো বিক্রি করার তারা ইচ্ছা প্রকাশ করে। কারণ বিশ্বে এখন অস্ত্র বিক্রিটা হচ্ছে সবচেয়ে বড় ব্যবসা, বড় লাভজনক ব্যবসা। এই কারণে তারা কিন্তু তাদের প্রতি সরাসরি অবস্থান নিছে। আমি কৃতজ্ঞ ভারতের কাছে। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। তারা প্রথমে তাদের অবস্থানটা মানে পরিষ্কার না হলো, এখন কিন্তু তারা অবস্থান পরিষ্কার ভাবে তারা রোহিঙ্গাদের পক্ষে। প্রথম আলোর খবর তা বলে না। প্রথম আলোর খবর মতে মিয়ানমারের পক্ষে রাশিয়া, চীন, প্রকাশ্য সমর্থন ভারতের। না, এই খবরটা মনে হয় আমার কাছে আবার একটু হেডিংটা, কিন্তু এই খবরটা আমি পড়েছি, ভিতরে কিন্তু এরকম কিছু সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। আপনি আরেকটা ইয়ে পড়লেন, পত্রিকা শিরোনাম পড়লেন, সেখানে কিন্তু ভারতের কথা আছে যে তারা ইয়েতে আছে, তারা রোহিঙ্গাদের। এখন পর্যন্ত কোন গণমাধ্যম, ইলেকট্রনিক বা প্রিন্ট, কোন জায়গায় কিন্তু তাদের ভারতের বিষয়টা সুস্পষ্ট নয়। এমনকি জাতিসংঘ বললেন যে ভারতের অবস্থান ফেরানোর জন্য 2 জন হাইকমিশনার কাজ করেছে। ভারতের অবস্থানটা, জাতিসংঘের যে অধিবেশন চলছে সেখানে কিন্তু আমরা নরেন্দ্র মোদীকে দেখছি না। অনেকের মানে অনেকেই বলার চেষ্টা করছেন যে
নরেন্দ্র মোদী রোহিঙ্গা ইস্যুটিকে এড়িয়ে যাওয়ার জন্যই এবার ভারতে জাতিসংঘের অধিবেশন সেটা কতটুকু সত্য, সেটা আমি জানি না। তবে জাতিসংঘের অধিবেশনে কিন্তু সব সরকার বা রাষ্ট্রপ্রধান যান না সবসময়, সেখানে পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিত্ব করে থাকেন, আবার তাদের বিভিন্ন মন্ত্রী প্রতিনিধিত্ব করে থাকেন। কিন্তু এবারের বিষয়টি তো একটু ভিন্ন। রোহিঙ্গা ইস্যু নিয়ে সারা বিশ্বে যখন তোলপাড়, সারা বিশ্বে যখন রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা হচ্ছে, সেই মুহূর্তে ভারত না আসে তাহলে আমাদের জন্য হবে দুর্ভাগ্যজনক, কারণ ভারত আমাদের সবচেয়ে নিকটতম এবং বড় প্রতিবেশী। আপনি গত বছর জাতিসংঘের অধিবেশনে কিন্তু আপনি কাভার করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সফরসঙ্গী হিসেবে সেখানে ছিলেন, খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন জাতিসংঘের অধিবেশন। এবারের জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গা ইস্যু এটি নিশ্চয়ই প্রাধান্য পাবে, কিন্তু এর থেকে আমরা কি আশা করতে পারি? জাতিসংঘে চীন, রাশিয়া হয়তো ভিন্ন মত প্রকাশ করবেন, ভিন্ন ভূমিকা পালন করতে পারেন, এবং যুক্তরাজ্য তারা অতটা, আমার মনে হয় না যে তারা আমাদের রোহিঙ্গাদের বিরুদ্ধে বলবেন। আর অন্যান্য বিশ্বের অন্যান্য রাষ্ট্র সবই রোহিঙ্গাদের পক্ষে, এই নির্যাতনের বিরুদ্ধে। রোহিঙ্গাদের পক্ষে আমার দরকার নাই, যে নৃশংসতা, এই নৃশংসতার শাস্তি। নিশ্চয়ই জেনেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই রোহিঙ্গাদের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য রেখেছেন, এবং রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব জনমতের সঙ্গেই তিনিও একমত পোষণ করে বলেছেন যে এই বিষয়ে সবাইকে একমত হতে হবে। এটিকে আমি কিভাবে দেখছি? এটা তো অনেক বড়, মানে ট্রাম্পের বিরুদ্ধে মুসলিম বিশ্বে অনেক ক্ষোভ আছে, হ্যাঁ, ট্রাম্পের সম্পর্কে। কিন্তু এই কাজটি যদি তিনি করেন, এই যে ন্যায় বিচার, এই ন্যায় বিচারটা যাদের নির্যাতন করে হত্যা করেছে, এই হত্যার বিচার যদি তিনি করেন এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যদি তিনি কাজ করেন, ভূমিকা রাখেন, তিনি কিন্তু তার ইমেজ পরিবর্তন করতে পারবেন। মুসলিম বিশ্ব কিন্তু তার ইমেজ। আর একটু সাপ্লিমেন্ট করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে, যে এবার যদিও মিয়ানমারের যিনি অং সান সু চি নোবেল বিজয়ী শান্তিতে, তিনি বিশ্ববাসীর কাছে আলোচিত হয়েছেন নৃশংস ঘটনার জন্য, ঘৃণিত হচ্ছেন। পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনেক বড় মানবিক কাজ করেছেন, সারা বিশ্বে তিনি আলোচিত হয়েছেন, এবং সারা বিশ্বে তার মানবিক গুণাবলী কিন্তু স্পষ্ট হচ্ছে। তা এই বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এবার জাতিসংঘের অধিবেশনেও কিন্তু অন্যতম আকর্ষণ। তা এবারের এই অধিবেশনে শেখ হাসিনা একটু বাড়তি বিশ্ব নেতাদের কাছে বাড়তি আকর্ষণ হিসেবে থাকবেন, এটা আমি অবশ্যই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মানবিক গুণ, অসহায় মানুষের পাশে যে দাঁড়ানো, এটা তার শুধু যে আজকে রোহিঙ্গারা এই দেশে আসছে তাদের আশ্রয় দিছে, এটা কিন্তু হঠাৎ কোনো ঘটনা না। এই দেশে যখন আগুনে পুড়ে মানুষ মারা গেছে, তাদেরকে যে তিনি মেয়ে হিসেবে গ্রহণ করেছেন, এরকম অসংখ্য ঘটনা তার আছে। মানবিক যে এটা তার যে গুণ, এইটা আপনি পেয়েছেন, আপনি জানেন, মাদার অফ হিউম্যানিটি। এই মাদার অফ হিউম্যানিটি তার পাওয়া, এটা বড় কিছু নয়, এর চাইতে উনি অনেক অনেক বেশি কাজ করেছেন মানবতার জন্য, মানবিক কারণের জন্য। আমার কষ্ট লাগে ওখানে, যে ব্যক্তি মানবতার জন্য কাজ করে, শান্তির জন্য কাজ করে। আমাদের যে হিল ট্যাক্সে, আমাদের পার্বত্য চট্টগ্রামে যে কত বড় সমস্যা ছিল, মানবিক সমস্যা ছিল, সেখানে অনেক কিছু, সেখানে তিনি শান্তি প্রতিষ্ঠা করলেন। আমি বলে শেষ করছি যে সেই শেখ হাসিনাকে নোবেল কমিটি নোবেল পুরস্কার দেয় না, দেয় কাদের? যারা এই শান্তির বিরুদ্ধে কাজ করে বা দেশে অশান্তি সৃষ্টির কাজ করে, মানুষকে চুষে নেয়, তার অর্জনটাকে, তার আর্থিক অর্জনটাকে চুষে নিয়ে সুদ 35% যে যারা সুদ খান, তাদেরকে নোবেল প্রাইজ দেয়। এটাই হচ্ছে কষ্টের বিষয়। একদম শেষ পর্যায়ে আমরা আর 1 মিনিটের মতো আলোচনায় থাকবো হয়তো। ধর্ষণ ব্রিগেডে বন্দী রোহিঙ্গা নারী, বাবা মায়ের সামনে মেয়েকে ধর্ষণের পর হত্যা, সুন্দরী নারীদের খুঁজতে মগদের টিম। আমি বলেছিলাম এই ব্যাপারে যদি না এটা তো এগুলো মানে এইসব নৃশংসতার ব্যাখ্যা করার কোনো ভাষা নাই, এই নৃশংসতার ব্যাখ্যা করার কোনো ভাষা নাই। এবং এইসব যে গণমাধ্যমে আমাদের একটা সমস্যা কি, যেসব হচ্ছে, এগুলি কিন্তু এখন
ডিজিটাল যন্ত্রপাতির সুযোগে সবাই এটা পড়তে পারে, শিশুরা পড়ে খুবই হৃদয়হীন ঘটনা। হৃদয়হীন ঘটনা। এটা আমরা ফারুক ভাই আর হয়তো সময় দিতে পারছি না, তবে আমি শুধু আমাকে স্পর্শ করেছে যে খবরটি, এই জায়গায় আপনার কোনো সাজেশন থাকলে, বাবা মা ছাড়াই বাংলাদেশে 1300 রোহিঙ্গা শিশু, এই শিশুদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিভাবে আলাদাভাবে আইডেন্টিফাই করে পৃষ্ঠপোষকতা করা যায় এবং এরা যাতে হারিয়ে না যায় এবং স্পেশালি কিভাবে নজর দেওয়া যায়, আপনার পরামর্শ? আলাদা চাইল্ড হোম করা দরকার। এর পাশাপাশি এখানে যেসব শেল্টার আশ্রয় কেন্দ্র করা হচ্ছে সেখানে ওদের জন্য আলাদা একটা চাইল্ড হোম তৈরি করা এবং সেই চাইল্ড হোমের ভিতরে তাদেরকে আলাদা ট্রিটমেন্ট, তাদের খাওয়া দাওয়া এবং চিকিৎসা এটা যেন আলাদা দিয়ে তাদেরকে যেন বড় করা। আমাদের যেমন এতিমখানা আছে, আমাদের দেশে অনেক অরফানেজ আছে, সেগুলির মতন করে যে তাদেরকে। জনাব ফারুক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দর্শকদের আপনি অনেক যুক্তি তুলে ধরে আজকে বিশ্লেষণে অংশ নিলেন। দর্শক, মিল্ক ভিটা সৌজন্যে সম্প্রচারিত আজ পত্রিকার অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আগামীকাল আবারও একই সময় অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।